নমস্কার। প্রথমেই আমরা নমস্কার, গুড। নমস্কার। তো প্রথমেই হুম। আপনাদের সাথে পরিচয় করে দিই, আজ নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে আপনাদের সাথে আছে ডক্টর সায়ন দাশগুপ্ত। সো নমস্কার নমস্কার, গুড। ডক্টর বাবু। হ্যাঁ। খুব ভালো লাগলো হ্যাঁ। আপনি আপনার সময় নিয়ে আমাদের কাছে এসেছেন। আজকে আমাদের বিশেষ আলোচনা আছে কোভিড নিয়ে। তার আগে একটু পরিচয় করিয়ে দিই, ডক্টর সায়ন দাশগুপ্ত এমবিবিএস, এবং উনি এখন পোস্ট গ্রাজুয়েট করছেন, অঙ্কোলজির উপর এমডি করছেন। সো দ্যাটস এ গ্রেট, একজন ব্রাইট স্টুডেন্ট। আগামী দিনে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো, আজকেও অনেক কিছু জানবো। আহ, তো সেই রেসপেক্টে আপনাকে আমরা আরো অনেক বড় জায়গায় দেখবো, এই হুম। হুম। এরকম একটা আমরা এক্সপেকটেশন রাখি। তো যাই হোক, আমরা মূল আলোচনায় চলে আসি। তো কোভিড-19 হবার পর আমাদের শরীরে বহু হ্যাঁ। আহ স- মানে যে পোস্ট পোস্ট কোভিড রিকভারির পরেও আমাদের কিন্তু আজকে সাবধানতার দরকার আছে। কেন সাবধানতা দরকার আছে না, শুধু যে কোভিড ভাইরাস আমাদের লাংকে ইনফেক্ট করছে তা না, আস্তে আস্তে ইনফেকশন শরীরের অন্যান্য অঙ্গ, যেমন হার্ট, যেমন ব্রেন, ইভেন ব্রেন কেউ অ্যাটাক করছে। তো যাই হোক, সেই রেসপেক্টে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে শুনে নিতে চাই যে এই যে কমপ্লিকেশন পোস্ট হুম। রিকভারি, যারা হুম। রিকভার্ড হয়েছে কোভিড-19 ইনফেকশন থেকে, হুম। তাদের ক্ষেত্রে হুম। কি কি ধরনের সাবধানতা বা কি কি ধরনের আগামী দিনের কি কি ধরনের পরিচর্যা করা দরকার, সেগুলো নিয়ে যদি একটু বিশেষভাবে আলোকপাত করেন আপনি। হ্যাঁ। এবার পোস্ট কোভিড কমপ্লিকেশন যেটা হচ্ছে, আমাদের কোভিড ভাইরাস এটা মানে মাল্টি সিস্টেম ডিসঅর্ডার করছে। মানে ও মানে খালি লাংসকে যে অ্যাটাক করছে সেরকম না, শরীরের মধ্যে লাংস, হার্ট, কিডনি, ব্রেন এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, যেমন স্টমাক, লিভার, তারপর হচ্ছে শরীরের বিভিন্ন অর্গানকেও এফেক্ট করতে পারে। এবার পোস্ট মানে কোভিড থেকে সেরে উঠলেই যে আপনি সম্পূর্ণভাবে চিন্তামুক্ত এমন কিন্তু না। কোভিড থেকে সেরে সেরে ওঠার পরেও আপনাকে কিছু কিছু বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এবং কোভিড এর পরে যে যে পোস্ট কোভিড কমপ্লিকেশনস এর মধ্যে নিয়ে আমি আজকে আলোচনা করব, তার মধ্যে যে সবচেয়ে এবং সবচেয়ে কমন যেটি সিমটম হয়, তো সেটি হচ্ছে ফার্স্টলি ফ্যাটিক বা উইকনেস। ফ্যাটিক বা উইকনেস জেনারেলি আমাদের কোভিড এর সময় থাকে, এবং কোভিড এর পরে যারা যারা মাইল্ড টু মাইল্ড কোভিডে ভুগেছেন তাদের ক্ষেত্রে এটি 1 to 2 উইকস থাকে, এবং যারা যারা মডারেট টু সিভিয়ার কোভিডে গেছেন তাদের ক্ষেত্রে এটি 2 মাস থেকে 6 মাসও থাকতে পারে। এবং এবং জেনারেলি আমরা বলি ক্রনিক ফ্যাটিক সিনড্রোম। জেনারেলি এটা কি হয় না, আপনার উইকনেস হয়, তার সাথে সাথে আপনার যখন বডি এক্স হতে পারে, বডি পেইন হতে পারে, তার সাথে মাসেলেও আপনার কিছু যেগুলো আগে ধরুন আপনার কারোর যদি কোনো আর্থ্রাইটিস বা কিছু যদি পেইন থাকে বা ব্যথা থাকে, সেগুলো কোভিড এর পর আরো বেড়ে যায়। এবার উইকনেস এবং এই উইকনেস সাধারণ থাকে, এতে চিন্তার কিছু নেই। এবং যারা জেনারেলি সিভিয়ার কোভিডে ভুগেছেন তাদের ক্ষেত্রে পোস্ট কোভিড এর পরেও মানে আপনার 17 দিন হোম আইসোলেশনের পরেও আপনাকে জেনারেলি সম্পূর্ণ বেড রেস্ট থাকতে হবে। হ্যাঁ, এবং তার সাথে সাথে খুব বেশি পরিমাণে আপনাকে জল খেতে হবে। দিনে 6 লিটারের পর্যন্ত জল খেতে হবে। তার সাথে আপনাকে শরীরের মধ্যে অ্যান্টি অক্সিডেন্টস এগুলো বা শরীরে অ্যান্টি অক্সিডেন্টস যেগুলো আছে সেগুলো এগুলো মানে নিরাময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য এমন কিছু খাবার খেতে হবে যাতে অ্যান্টি অক্সিডেন্টস আছে। এক্ষেত্রে আপনি ফ্রুটস শরীরের মধ্যে, যেমন মৌসম্বি বা যে কোনো লেবু বা যে কোনো ধরনের ফ্রুটস, এগুলো কলা বা যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারেন আপনার খাবারের সাথে। অবশ্যই খাবেন, কারণ ফল ফল খাওয়া উচিত। তার সাথে প্রোটিনেশিয়াস ফুড, মাছ, মাংস, ডিম, তার সাথে কোনো হেলথ ড্রিঙ্কস যেগুলো আছে সেগুলো অবশ্যই, তার সাথে মাল্টিভিটামিনস, প্রোটিন এগুলো খেতে হবে। এবং এবং এই ফ্যাটিক আর উইকনেস খুব কমন একটা কমপ্লিকেশন, বাট এতে ভয় পাওয়ার কিছু নেই। এবং সেকেন্ড যেটা পোস্ট কোভিড আমরা দেখতে পাই সেটা হচ্ছে পোস্ট কোভিড ফিভার। মানে যেটা ফিভার তো হয় কোভিড এর সময়, মানে জেনারেলি আমাদের অনেকের ক্ষেত্রে ফিভারটা মানে ফার্স্ট ডে আসে কোভিডে, বা অনেকের ক্ষেত্রে 5 ডেজ পরে ফিভার আসে। এবং কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার ধরুন ফিভার আপনার কোভিড সেরে গেল এবং কোভিড এর পরে ফিভারও চলে গেল।
এবার 17 দিন পরে আপনার কিছু কারো কারো ক্ষেত্রে ফিভারটা আবার ফিরে আসছে, কারো ক্ষেত্রে হয়তো কোভিড থেকে সেরে ওঠার 2 সপ্তাহ পরে ফিরে আসছে, কারো কারো ক্ষেত্রে 1 মাস পরে ফিরে আসছে। এবার জেনারেলি ফিভার এই ক্ষেত্রে অনেকে ভয় পেয়ে যাচ্ছেন, ভাবছেন যে কোভিড থেকে সেরে ওঠার পরেও কেন আমার আবার জ্বর আসছে, এটা কি আমার আবার রিইনফেকশন হতে পারে, মানে এই ফিভার আসলে কি আমি আবার টেস্ট করতে পারি? এরকম অনেক ধরনের মানুষের মানে মানুষের কোয়ারি আসছে যে ফিভারটা কেন হচ্ছে পোস্ট কোভিড এর পরেও। জেনারেলি কি হচ্ছে না, মানে কোভিড এর ফলে আমাদের শরীরে ইনফ্লামেশন হচ্ছে, এবং ইনফ্লামেশন হচ্ছে একটা ন্যাচারাল ইমিউনিটি প্রসেস। এটা যে কোনো ধরনের মানে আমাদের শরীরে কোভিড বলে না, যে কোনো ইনফেকশন হলেই বা যে কোনো ধরনের মাইক্রো অর্গানিজম আমাদের এফেক্ট করলেই কিন্তু আমাদের শরীরে ইনফ্লামেশন হয়। এবার ইনফ্লামেশন হওয়ার পরে আমাদের শরীরে মানে ইনফ্লামেশন ইজ আ মেজর প্রোটেক্টিভ প্রসেস, ইজ আ ইননেট ইমিউনিটি, মানে শরীরের যে বর্ন ইমিউনিটি। ইনফ্লামেশন ইনফ্লামেশনের পরে ইনফ্লামেশনের 5টা সাইন আছে, যেক্ষেত্রে আমার শরীরের তাপমাত্রা বাড়ে, শরীরের মধ্যে সোয়েডিং হয়, তাছাড়া আমাদের ব্যথা বাড়তে পারে। হ্যাঁ, সেগুলি হয়। এবার এই জন্য মানে ধরুন কোভিড সেরে ওঠার পরেও আপনার শরীরে কিছু কিছু ইনফ্লামেশন পাসেস করতে পারে। ইনফ্লামেশন পাসেস করার জন্য আমাদের জ্বর ফিরে আসতে পারে। এই জ্বর সাধারণত মাইল্ড হতে পারে বা অনেক সময় মডারেট সিভিয়ার হয়, মানে আমাদের থার্মোমিটার টেম্পারেচার দেখতে হবে। যদি দেখি আমরা 99 ডিগ্রির মধ্যে আছে, সেক্ষেত্রে আমরা ভাববো যে ইনফ্লামেশনের কারণেই এই জ্বরটা হতে পারে। সেক্ষেত্রে আমাদের বেড রেস্ট করতে হবে। তো বেশি পরিমাণে জল খেতে হবে, সেটা আগেই বলেছি। তার সাথে আপনি যদি প্যারাসিটামল বেশি খুব হয়, তাহলে সেক্ষেত্রে প্যারাসিটামল অ্যাড করতে পারেন। কিন্তু এটি যদি যদি 100 ডিগ্রি ফারেনহাইট উপরে হয় বা 101 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ব্লাড টেস্ট করাবেন। ব্লাড টেস্ট করার পরে যে মার্কারগুলো আমরা কোভিড এর সময় দেখি, সিআরপি, ইএসআর, তো কমপ্লিট ব্লাড কাউন্ট, নিউট্রোফিল কাউন্ট, এগুলো দেখতে হবে। এগুলো রেজ থাকলে আপনি ডাক্তারের সাথে পরামর্শ নেবেন, কারণ কোভিড এর পরে শরীরে ইমিউনিটি লো হয়ে যায়, এক্ষেত্রে আপনার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, এবং এই কারণে ফিভার, বিভিন্ন কারণে ফিভার আসতে পারে। তো আহ, এই ফিভার গেল। এবার থার্ড যে কমপ্লিকেশন হয়, যে কোভিড এর পরে লাং কমপ্লিকেশন গুলো খুব বেশি পরিমাণে দেখা যেতে পারে লাং এর ক্ষেত্রে, কারণ কোভিড ভাইরাসটি জেনারেলি ম্যাসিভ ভাবে লাং ড্যামেজ করতে সক্ষম। এক্ষেত্রে আমাদের কোভিড এর পরে অনেক সময় দেখা যায় ড্রাই কাফ অনেকের হয়, অনেকের কোভিড এর সময় ড্রাই কাফ ছিল, কিন্তু তারপরে কোভিড এর পরেও, মানে 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ কেটে গেছে, তারপরেও ড্রাই কাফ হচ্ছে। হ্যাঁ, এটি অনেকে অনেকভাবে মানে অনেক খুব ভীত হয়ে পড়ে যে কেন আমার ড্রাই কাফটা পারসিস্ট করছে। সেক্ষেত্রে ড্রাই কাপ জেনারেলি আমাদের কোভিড এর পরে যে লাং ড্যামেজ হয়, সেক্ষেত্রে ড্রাই কাপ হতে পারে। এবং কোভিড এর পরে একটা হয় কাফ হাইপার সেন্সিটিভিটি। কাফ হাইপার সেন্সিটিভিটি হচ্ছে আমাদের আমাদের যে নিউরোলজিক্যাল সিস্টেম, যার যে রিসেপ্টার্স গুলো আছে, যেগুলি যেগুলি আমাদের বিভিন্ন রকম সেন্সেশন ব্রেনের মধ্যে নিয়ে যায়, সেক্ষেত্রে একটু রিসেপ্টার গুলো সেক্ষেত্রে কাফ হাইপার সেন্সিটিভিটি হয়ে যায়। এবং কাফ হাইপার সেন্সিটিভিটির জন্য আমাদের ড্রাই কাফ হয়। এবং হচ্ছে কিছু কোভিড এর সময় যারা জেনারেলি মডারেট টু সিভিয়ার কোভিড এ ভুগেছেন, তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে নিউমোনিয়াটা যখন কোভিড এর সময় হয়, এবং পোস্ট কোভিড নিউমোনিয়ার পরে আপনি হয়তো সুস্থ হয়ে গেলেন, কিন্তু কিছু আপনার মানে লাং ড্যামেজ থেকে যায়, সেক্ষেত্রে আপনার ড্রাই কাফ হতে পারে। এক্ষেত্রে আপনাদেরকে স্টিম ইনহেলেশন করতে হবে, তার সাথে স্টিম বা গরম জল পেপার সাথে গার্গেল করতে হবে। তাছাড়া কিছু আপনার ধরুন ড্রাই কাফের সাথে কিছু অনেকে হচ্ছে ওয়েট কাফও হয়, মানে স্পুটাম বেরোচ্ছে বা সেগুলো কফ বেরোচ্ছে, তার সাথে আপনার মিউকোলাইটিক্স, যেগুলো আপনার ওই কফটাকে তরল করে আপনার বার করে দিতে পারে, মিউকোলাইটিক্স আপনি অ্যাড করতে পারেন। অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, কাফের সাথে ভিজ হচ্ছে, মানে হচ্ছে সেটা দেখা গেলে ভিজ দেখা পারে, মানে মানে আওয়াজ পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে যদি কোভিড এর পরে আমাদের পুরো এয়ার বেসটা ন্যারো হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের অক্সিজেন লেভেল শরীরে, মানে লাংস এর মধ্যে যে রেসপিরেটরি ইউনিট অ্যালভিওলাই, সেই অ্যালভিওলাই সাধারণত এয়ার দ্বারা পরিপূর্ণ থাকে। এক্ষেত্রে বডির গ্যাস এক্সচেঞ্জ জেনারেলি আমাদের হয়, বা সারা শরীরের মধ্যে লাংস থেকে আমাদের অক্সিজেন ছড়িয়ে পড়ে। এবার কোভিড এর পরে কি হচ্ছে, লাংসটা যে অ্যালভিওলাই, সেটা এয়ার সেটি এয়ারের বদলে পাস অথবা ওয়াটারে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে না, ওর নর্মাল ব্রিদিং মেকানিজমটা ব্যাহত হচ্ছে, এখানে অক্সিজেন কমে যাচ্ছে, যেটাকে আমরা বলি শরীরের পক্ষে মেডিকেল ভাষায় বলি হাইপক্সিয়া। এই হাইপক্সিয়া হচ্ছে মানে শরীরের বিভিন্ন অর্গানে, বিভিন্ন জায়গায় অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। তো অনেকের ক্ষেত্রে রেসপিরেটরি সিস্টেমটা অনেক ন্যারো হয়ে যাচ্ছে এক্ষেত্রে। এবং এবং সেখানে ব্রঙ্কাস বলে একটা জিনিস আছে, সেখানে ইনফ্লামেশন হচ্ছে, যেটাকে আমরা বলি ব্রঙ্কাইটিস মেডিকেল ভাষায়।
এই ব্রঙ্কাইটিস হচ্ছে পোস্ট কোভিড এর ফলে। এক্ষেত্রে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, তার সাথে আমাদের কাফ উঠছে। সেক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে, ডাক্তারকে অবশ্যই চেস্ট ফিজিশিয়ান বা জেনারেল ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা ইনহেলেশনাল স্টেরয়েড স্টার্ট করতে পারি। তো দিস আর দ্য, অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, লাং ড্যামেজ হয়, মানে ম্যাসিভ লাং ড্যামেজ হচ্ছে, এখানে লাং ফাইব্রোসিস হয়েছে। দিস আর ভেরি লাইফ থ্রেটিং কমপ্লিকেশন। এই জন্য আপনার শ্বাসকষ্ট হলে বা খুব বেশি শ্বাসকষ্ট হলে পালস অক্সিমিটার আপনাদের অবশ্যই কোভিড এর পরে 2 থেকে 3, অবশ্যই কারো করে 6 মাস আপনারা অবশ্যই দিনে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার পালস অক্সিমিটার SpO2 যেটাকে বলে, সেই এসিডি অবশ্যই আপনারা দেখবেন। এবং SpO2 অবশ্যই 94 এর নিচে নেমে গেলে আপনারা অবশ্যই কশাসলি এই জিনিসটাকে নেবেন, কারণ কোভিড এর পরে লাং ফাইব্রোসিসও হচ্ছে, যেটা কিন্তু ম্যাসিভ কমপ্লিকেশন। এটা কিন্তু অনেকের ডেথও হচ্ছে। নেক্সটলি হচ্ছে পোস্ট কোভিড হার্ট কমপ্লিকেশনস। এবং হার্টের এবং হার্টের ক্ষেত্রে আমরা চেস্ট পেন, পোস্ট কোভিড চেস্ট পেন, এটা অনেকের ক্ষেত্রে হচ্ছে। তবে হার্টের ক্ষেত্রে হার্টের জন্য যে চেস্ট পেন হচ্ছে এমন কিছু না। চেস্ট পেন অনেক ধরনের কারণ হতে পারে, যে চেস্ট পেন হলেই যে হার্টের প্রবলেম এমন কিছু কিন্তু না। অনেকের ক্ষেত্রে এবং চেস্ট পেনটা কোথায় হচ্ছে এবং এবং পেনটা কোন কোন জায়গায় হচ্ছে, এবং পেনের ইন্টেন্সিটি কিরকম, স্ট্যাবিং পেন না ক্রুশিং পেন, মানে মনে হচ্ছে যেন যেন যদি হার্টের পেন আপনার হয় কোভিড এর পরে, সেই হার্টের পেন কিন্তু খুবই, যেমন হাতির পা যদি মানুষের বুকের মধ্যে থাকে, যেমন ক্রুশিং সেন্সেশন হয়, মানে সেরকম কিন্তু হার্টের পেনের ক্ষেত্রে এরকম সেন্সেশন হবে। এবং হার্টের পেনের কিন্তু রেডিয়েশনও হয়। রেডিয়েশন হচ্ছে আপনাদের আর্মে, এবং হার্টের পেনটা কিন্তু আপনাদের অনেক সময় লেফটে হতে পারে, অথবা চেস্টের মিডল, যে রেট্রোস্টার্নাল জাংশন বলা হয়, সেখানেও হতে পারে। এবং সেটি কিন্তু রেডিয়েট করতে পারে। রেডিয়েট মানে আপনার আমাদের আর্মে বা জতে ছড়িয়ে পড়তে পারে। এবং এই পেনটি জেনারেলি মিনিট থাকে না, সেকেন্ড থাকে না, এটি মিনিট মিনিট পর্যন্ত লাস্ট করতে পারে। এবং এটি মানে ক্রুশিয়েটিং, মানে একদম এবং এই পেনটা বুঝতেই পাবেন যে এটা মানে মানে আপনি কোনোদিন এরকম পেন আগে অনুভব করেননি। এটা হচ্ছে চেস্ট, হার্টের ক্ষেত্রে হতে পারে। সাধারণ কোভিড এর পর অনেকের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হচ্ছে সাডেন, এই ক্ষেত্রে ইমিডিয়েটলি আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া কিছু এছাড়া আপনাদের অন্য কারণে চেস্ট পেন হতে পারে কোভিড এর ক্ষেত্রে। কোভিড এর পরে আপনাদের যাদের নিউমোনিয়া হয়েছিল, সেই নিউমোনিয়ার পরেও আপনাদের কিছু রিকারেন্ট থেকে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের খুব বেশি জোরে শ্বাস নেওয়ার পরে বা খুব জোরে শ্বাস নিলে অনেক সময় এখানে বুকে লাগছে, সেটি হচ্ছে মানে নিউমোনিয়ার কারণে অনেক সময় রিকারেন্ট পেন হতে পারে। এবং সেটি অ্যাটলিস্ট সেটি ভয় পাওয়ার কিছু নেই। এটি ইনফ্লামেশন কমে গেলে এবং বডি রিকভারির সাথে সাথে এই পেন সেরে যেতে পারে। অনেকের ক্ষেত্রে গ্যাস্ট্রিক ইন্টেস্টিনাল সিস্টেম থেকেও পেন হতে পারে। অনেকে গ্যাস্ট্রাইটিস হয়েছে কোভিড এর পরে, হয়তো বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক্স বা অনেক ক্ষেত্রে আমরা স্টেরয়েড খাই, সেক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেমসও হয়। এবং অনেকের ক্ষেত্রে, যেটাকে আমি মেডিকেল ভাষায় বলি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল রিফ্লাক্স ডিজিজ, যেটা আমরা মানে শুলে আমাদের ধিকুরের সাথে আমাদের মনে মনে হয় যেন কিছু তিতো জল বেরিয়ে আসছে, এবং মানে চিত হয়ে শুলে। সেক্ষেত্রে আমরা গ্যাস্ট্রিক পেন আমাদের হতে পারে। গ্যাস্ট্রিক পেনটা অনেক সময় বুকের বাঁ দিকে হতে পারে, সেটা মিমিক করতে পারে কার্ডিয়াক পেনের সাথে। তবে এই পেনটি সাধারণত অনেক সময় চিত হয়ে শুলে বেশি আমাদের হয়। তবে এই পেনটি কিন্তু হার্টের পেনের মতো কোথাও রেডিয়েশন করে না, বা এটি তো এবং এটি অ্যান্টাসিস নেওয়ার বা অ্যান্টাসিস, যেরকম আমরা প্রোটন পাম্প ইনহিবিটর বা ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, র্যানিটিডিন, এগুলো নিলে সাথে সাথে এগুলো লিফট হয়ে যায়। তো আর অনেকের ক্ষেত্রে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হতে পারে, যেমন অনেকের ক্ষেত্রে কোস্টোকন্ড্রাইটিস হতে পারে, সেক্ষেত্রে আমার চেস্ট পেন হয়। এবং সেক্ষেত্রে আমাদের কোস্টোকন্ড্রাইটিস পেন কিভাবে বুঝবো, আমাদের জাস্ট এই যে ম্যানুভারটা দেখাচ্ছি, এইটা করলে যদি আমাদের এখানে আরো পেন বাড়ে, সেক্ষেত্রে আমরা ভাববো যে এটা কোস্টোকন্ড্রাইটিস এর পেন হচ্ছে। তো আরো অনেক ধরনের পেন হয়, ডায়াফ্রাম এফেক্ট করে, ডিফারেন্ট টাইপ চেস্ট পেন। কোভিড এর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে, এবং হার্টের কমপ্লিকেশন কি হতে পারে কোভিড এর পরে, হার্ট অ্যাটাক হতে পারে কোভিড এর পরে। এছাড়া চেস্ট পেন হতে পারে। এছাড়া আর কি হতে পারে, শরীরে হার্ট রেট যেটা আমরা বলি, আমাদের নর্মালি হার্ট রেট কত শরীরের মধ্যে, যিনি হার্ট রেট হচ্ছে 60 to 100, নর্মাল হার্ট রেট 60 to 100, 60 নিচের যদি হার্ট রেট চলে যায়, সেটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া মেডিকেল ভাষায়। এবং 100-এর উপরে যদি হার্ট রেট চলে যায়, সেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি ট্যাকিকার্ডিয়া। এবার কোভিড এর ক্ষেত্রে পোস্ট কোভিড অনেকে হার্ট রেট কমে যাচ্ছে। তবে হার্ট রেট যদি জেনারেলি আমরা
মানে 50-এর নিচে গেলে আমরা জেনারেলি এটাকে বলবো যে মানে যেটাকে আমরা ব্র্যাডিকার্ডিয়া বলি। আবার 100, যে অনেক সময় এক্সারসাইজ করলেও হার্ট রেট বাড়তে পারে, সেটা কোনো সিগনিফিকেন্ট না। অনেকে রেস্টিং কন্ডিশনে কোভিড এর পরে আমরা যখন পালস অক্সিমিটার দেখছি যে হার্ট রেট 100 জায়গায় 130, 140 হয়ে যাচ্ছে রেস্টিং কন্ডিশনে, কোনো এক্সারসাইজ ছাড়াই। সেক্ষেত্রে আমাদের কশাস থাকতে হবে। পোস্ট কোভিড বা কশাস মিনস পোস্ট কোভিড হার্ট রেট জেনারেলি অনেক ক্ষেত্রে বাড়তে পারে। যেমন ওয়ান্স সাপোজ অ্যাংজাইটি, পোস্ট কোভিড অ্যাংজাইটির জন্য হার্ট রেট বাড়তে পারে। সেকেন্ডলি হচ্ছে আমাদের যে হার্টকে এফেক্ট যদি করে কোভিড ভাইরাস, সেক্ষেত্রে আমাদের হার্ট রেট বাড়তে পারে। থার্ড হচ্ছে আমাদের যারা থাইরয়েড আছে, থাইরয়েড হাইপার থাইরয়েড পেশেন্ট যারা, তাদের এমনি হার্ট রেট বেড়ে যায়। এবং কোভিড এর পরে যদি থাইরয়েডের প্রবলেম অনেকের ক্ষেত্রে আরো বেশি দেখা যাচ্ছে, তখন আবার অনেকের যারা থাইরয়েড নেই তাদেরও কোভিড ভাইরাস থাইরয়েডকে এফেক্ট করছে, থাইরয়েড গ্ল্যান্ডে ইনফ্লামেশন হচ্ছে, এবং সেই কারণে সাবক্লিনিক্যাল থাইরয়েডাইটিস যেটা মেডিকেল ভাষায় বলি, সে কারণে আমাদের হার্ট রেট বাড়তে পারে। আবার হার্ট রেট যেটা হচ্ছে অনেক সময় হার্ট রেট কমে যায়, যেটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া আমাদের যেটা আমরা পাঁচ অক্টোবরের জন্য অনেক সময় দেখি যে 40-30 হার্ট রেট হয়ে গেছে। এই বলে যে কোভিড এর পরে ওই হার্ট রেট SpO2 আপনাদের যারা মডারেট টু সিভিয়ার কোভিড বিশেষ করে তাদেরকে অ্যাটলিস্ট 6 মাস থেকে 8 মাস আপনাদের নিয়মিত দেখতে হবে হার্ট রেট আর SpO2। হার্ট রেট 30-40 নিচে নেমে যাবে কিন্তু খুবই খারাপ জিনিস। আপনাকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী কার্ডিওলজিস্ট বা হার্টের ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে, কারণ এক্ষেত্রে আপনাদের সাডেন কার্ডিয়াক ডেথ বা কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তারপরে যেটা ডায়ালিসিস সিস্টেম, কোভিড, এবার আমরা ডায়ালিসিস সিস্টেমে আসি যে কোভিড ভাইরাস কিভাবে ডায়ালিসিস সিস্টেমকে এফেক্ট করছে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পালমোনারি কোভিড তো আমরা অবশ্যই জানি, আগের বছর থেকে দেখে আসছি পালমোনারি কোভিড হচ্ছে। কোভিড ভাইরাস 70% পালমোনারি কোভিডে আক্রান্ত। তবে অনেকের ক্ষেত্রে এখন বিশেষ করে সেকেন্ড ওয়েভে দেখা যাচ্ছে 25% কেসেস কিন্তু গ্যাস্ট্রিক কোভিড, মানে মানে কোভিড ভাইরাস খালি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমকে এফেক্ট করছে। তাদের ক্ষেত্রে কিন্তু ফিভার আসছে না, এমনকি রেসপিরেটরি ডিস্ট্রেসও হচ্ছে না। তাদের ক্ষেত্রে কি সিমটম দেখা যাচ্ছে যে হঠাৎ করে খাবার ইচ্ছা চলে যাচ্ছে, মানে লস অফ অ্যাপেটাইট। তারপর হচ্ছে বমি পাচ্ছে, বমি হচ্ছে, ভমিটিং টেন্ডেন্সি, অ্যাবডোমিনাল পেন হচ্ছে। তো এটা অনেক সময় আমরা ভাবতে পারি যে এখানে হয়তো আমাদের কোনো খাবার বদহজমের জন্য হয়েছে, এটা কোনো সিমটম নয় কোভিডের। কিন্তু এই এই যে সিমটম গুলো হচ্ছে এগুলোকে কোনো নেগলেক্ট করা ঠিক না, কারণ এই গ্যাস্ট্রিক কোভিডকে আমরা যদি নেগলেক্ট করি পরবর্তীকালে সেগুলো পালমোনারি কোভিড হতে পারে, এবং সেটি লাইফ থ্রেনিং কন্ডিশন। এই জন্য এই সিমটম গুলো যাদের হচ্ছে বিশেষ করে তারা কিন্তু অবশ্যই RT-PCR টেস্ট করে হতে ভুলবে না। যাই হোক, এগুলো করোনার সময় বা করোনার পরেও কিন্তু ওই গ্যাস্ট্রিক সিমটম পারসিস্ট করতে পারে। যেমন করোনার পরে কারুর কারুর হচ্ছে একদমই খিদে পাচ্ছে না, কিছু খাবার খেতে পাচ্ছে না, অনেক সময় লস অফ টেস্ট, লস অফ স্মেল, এগুলো নর্মালি হচ্ছে। এই লস অফ টেস্ট হচ্ছে এই কারণে আপনার খাবার খেতে পাচ্ছে না। কারোর ক্ষেত্রে বমি হচ্ছে অনেকবার করে। তো এই সিমটা অনেকের ক্ষেত্রে ডায়রিয়া হচ্ছে, অনেকের ক্ষেত্রে কনস্টিপেশন হচ্ছে। সো দিস আর জেনারেলি এগুলো মাইল্ড এর মধ্যেই থাকছে, মাইল্ড। এবং এই আপনাদের যদি বমি হয় বমির ওষুধ আপনাকে খেতে হবে। গ্যাসের ওষুধগুলো, বমির ওষুধ, গ্যাসের ওষুধ, যে ওষুধগুলো আপনারা কোভিডের আগে খেয়েছিলেন সেই ওষুধগুলো আপনারা অ্যাটলিস্ট কোভিড এর পরেও অ্যাটলিস্ট 1 থেকে 2 সপ্তাহ কারো করে 1 মাস কন্টিনিউ করতে পারেন। আহ, উম, এবং ডায়রিয়ার ক্ষেত্রে যদি আপনারা ORS এর জল, ইলেকট্রোলাইট জল, এগুলো এগুলো খান। তাছাড়া একটা প্রোবায়োটিক্স যেগুলো আমরা বলি, যেগুলো মানে শরীরের মধ্যে, প্রোবায়োটিক্স মানে কি, যেগুলো আমাদের শরীরের মধ্যে ভালো ব্যাকটেরিয়া নিয়ে যায়। এবং ডায়রিয়া জেনারেলি হচ্ছে খালি কোভিডের জন্য না, কোভিডের আগে, কোভিডের সময় আমরা জেনারেলি অনেক রকম অ্যান্টিবায়োটিক্স নিচ্ছি। অনেকে মডারেট টু সিভিয়ার কোভিডে ভুগছেন, তারা স্টেরয়েডস নিচ্ছেন। এই স্টেরয়েডস, অ্যান্টিবায়োটিক্স, এগুলো কিন্তু সব মিলিয়ে কিন্তু অনেকে এগুলো সাইড এফেক্ট কিন্তু অনেক সময় ডায়রিয়া। তো আপনারা যখন কোভিড যখন এবার ডক্সিসাইক্লিন যে অ্যান্টিবায়োটিক খুব চলছে এখন কোভিড এর সময়, এবার ডক্সিসাইক্লিন কিন্তু ডায়রিয়া করে পোস্ট কোভিড, মানে কোভিড এর পরেও। এটা ডক্সিসাইক্লিন অবশ্যই আপনাদের, কারণ ডক্সিসাইক্লিন কি করছে, শরীরের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া আছে তার সাথে সাথে ভালো যে ব্যাকটেরিয়া সেগুলোকে মেরে দিচ্ছে। ভালো ব্যাকটেরিয়া গুলো মেরে যাওয়ার পরে শরীরে ডায়রিয়া কমপ্লিকেশন বেড়ে যাচ্ছে। এই জন্য আমাদের প্রোবায়োটিক যেগুলো ভালো ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢোকাতে হবে, যাতে এই ডায়রিয়া কমপ্লিকেশনটা কমে যায়। ইকোনম বলে ট্যাবলেট পাওয়া যায়, এটি প্রোবায়োটিক, এগুলো আপনি খেতে পারেন। তার সাথে যদি খুব বেশি ডায়রিয়া হলে অ্যান্টি ডায়রিয়া মেডিকেশন স্টার্ট করতে পারেন। আর কনস্টিপেশন যদি হয় তার সাথে আপনি বেশি করে জল খান। আর খুব বেশি যদি এফেক্ট করে তাহলে আপনি ফাইবার যেটুকু খাবার খুব বেশি খান। তার সাথে আপনি স্টুল সফেনার ইউজ করতে পারেন, যেটা ল্যাকটিউলোজ বা ডুফেলাক হিসেবে পাওয়া যায়, সেটি আপনি ইউজ করতে পারেন।
এবার হচ্ছে যেটা নিউরোলজিক্যাল প্রবলেম এন্ড নিউরোসাইকিয়াট্রিক প্রবলেম পোস্ট কোভিড। নিউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে কারণ কোভিড ভাইরাসে আমি যেটা বললাম, ইট ইজ আ মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, মানে এটি কার যে কোন সিস্টেমকে এফেক্ট করবে কেউ জানে না। কারণ পালমোনারি সিস্টেম এফেক্ট করছে, কারো কার্ডিয়াক, কারো নিউরোলজিক্যাল, কারোর আপনার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, আবার আরো কোনো সিস্টেমকে এফেক্ট করতে পারে। এবার নিউরোলজিক্যাল সিস্টেম কি কি হতে পারে? নার্ভ নিউরোপ্যাথি, সেন্সরি নিউরোপ্যাথি বা পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। কোভিডের মেন যে আমাদের নার্ভ তিন রকমের হয়, সেন্সরি নার্ভ, মোটর নার্ভ এন্ড মিক্স নার্ভ। সেন্সরি নার্ভ সেন্সেশন আমার বডি থেকে আমার ব্রেনে নিয়ে যায়, ঠিক আছে। এবার খুবই ব্যাপারে সেন্সরি নিউরোপ্যাথি মোস্ট কমন হচ্ছে সাইলেন্ট লস অফ টেস্ট এন্ড লস অফ স্মেল, যেটাকে আমরা মেডিকেল ভাষায় অ্যানোজমিয়া বলি, লস অফ স্মেল কে। যাই হোক, এবং এটি অনেক সময় কোভিড এর সময় হচ্ছে, এবং দেখা যায় পোস্ট কোভিড এর পরেও 2 উইকস পরেও এটি দেখা যাচ্ছে, এবং অনেকের কাছে 6 মান্থ অব্দি এটি পারসিস্ট করতে পারে। তবে লস অফ এবং এটি এটি কোনো ভয়ের কিছু নেই, এবং কারণ অনেকের ক্ষেত্রে এটা এবং এটি নার্ভের রিকভারির সাথে সাথে আপনার এই টেস্ট আর স্মেল চলে আসবে। এছাড়াও নিউরোলজিক্যাল প্রবলেম কি হতে পারে কোভিড এর পরে? সেন্সরি নিউরোপ্যাথি কি হচ্ছে, নার্ভ সেন্সরি নিউরোপ্যাথির পরে যে কোনো শরীরের ধরুন ব্যথা, বেদনা এগুলো বেড়ে যেতে পারে। হ্যাঁ, অনেক সময় মাইলজিয়া, মানে মাইলজিয়া মানে কি মাসেল পেন, মাসেল এক্স এগুলো হতে পারে। অনেকের ক্ষেত্রে আর্থ্রাইটিস বা যে কোনো ধরনের আগে যেগুলো কন্ডিশন তার জন্য অবশ্যই পেন ছিল, সেই যে কোনো পেন অ্যাগ্রাভেট করতে পারে। তবে এগুলো ভয় পাবেন না, এগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে পারেন নিকটবর্তী, এবং তবে কোভিড সেরে যাবার সাথে সাথে এগুলো ওইগুলো আপনি মুক্তি পেয়ে যাবেন এসবের থেকেও। অনেকের লিম্ব উইকনেস হচ্ছে, মানে হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে, অনেকদিন রেস্ট নেওয়ার ফলে আমাদের মাসেল অ্যাট্রফি হতে পারে, সেক্ষেত্রে আপনার লিম্ব উইকনেস। তবে এক্ষেত্রে অবশ্যই কোভিড কমপ্লিকেশনে কোভিড এর পরে আপনার একটু একটু করে হাঁটা চলা প্র্যাকটিস করতে হবে, এক্ষেত্রে মাসেল অ্যাট্রফিটা আপনি অ্যাভয়েড করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে যেগুলি আপনি করতে পারেন। আহ আর অনেকে কগনিটিভ, এবার সাইকিয়াট্রিক কমপ্লিকেশন কি কি হতে পারে কোভিড এর পরে? সাইকিয়াট্রিক কমপ্লিকেশন, নিউরো সাইকিয়াট্রিক কমপ্লিকেশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, কগনিটিভ চেঞ্জেস কি না, আপনার যে আপনার যে কগনিটিভ, আপনি যে কাজ করছেন বা আপনার যে কাজের স্ট্রেংথ, এটা আপনার অনেকটা কোভিড এর পরে অনেক কমে কমে যাচ্ছে। তার সাথে আপনার ডিপ্রেশন আছে, যেহেতু হোম আইসোলেশন আছেন, আপনি কারোর সাথে মেলামেশা করতে পারছেন না, এই জন্য ডিপ্রেশনও হচ্ছে কোভিড এর পরে। এটি শুধু নর্মাল অ্যাংজাইটি হচ্ছে। অ্যাংজাইটি কেন হচ্ছে না, অনেকদিন ধরে মানে কোভিডে আপনার সিভিয়ার কোভিডে আমার কি হবে, হসপিটাল অ্যাডমিশন পাবো কিনা, এক্ষেত্রে অ্যাংজাইটি, তবে অবশ্যই অ্যাংজাইটি করার দরকার নেই। আর অনেক সময় পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার হচ্ছে, পিটিএসডি, সাইকেট্রিক এটা আমরা বলতে পারি যে কোভিডের যে আপনাদের অনেক সময় কোভিড এর সেরে ওঠার পরেও ফ্ল্যাশব্যাক হচ্ছে, বা কি আপনি যারা সিভিয়ার কোভিড থেকে সেরে এসেছেন তারা অনেক সময় সেই স্ট্রেসে ভুগছেন। অবশ্যই আপনার মনোবিদ সাইকিয়াট্রিস্টের সাথে অবশ্যই যোগাযোগ করুন, কারণ সাইকিয়াট্রিক প্রবলেম কিন্তু বেড়ে যাচ্ছে কোভিড এর পরে। এখন যেহেতু সবাই এখন ঘরের মধ্যে বন্দী হয়ে আছে, ঘরবন্দি হয়ে আছে, সাইকিয়াট্রিক প্রবলেম কিন্তু খুব বেড়ে যাচ্ছে। আর ইনসমনিয়া, মানে ল্যাক অফ স্লিপ ইজ ভেরি, মানে আমরা যেটা দেখতে পাচ্ছি ল্যাক অফ স্লিপও কিন্তু সবাই ভুগছে কোভিড এর সময়। বুঝলাম কোভিড থেকে সেরে ওঠার পরে অনেকে অনেকে ভুগছেন। তো ইনসমনিয়া ইজ অলসো কমপ্লিকেশন। এছাড়াও আমরা উম, দেখতে পারি, এছাড়া ডায়াবেটিস না। বলুন। খুব সুন্দর হ্যাঁ, আলোচনা হচ্ছে। আমরা কিছু হ্যাঁ, কমেন্ট, কিছু জন হ্যাঁ, কয়েকটা প্রশ্ন করেছেন, সেগুলো নেব। তার আগে আপনি যদি ডায়াবেটিক পেশেন্টের উদ্দেশ্যে কিছু বলতে চান, হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, সেটা হ্যাঁ, কন্টিনিউ করুন। কারণ আমাদের সমাজে বহু ডায়াবেটিক হ্যাঁ, পেশেন্ট ঘরে ঘরে আজকে রয়েছে, তাদের কাছে পোস্ট কোভিড কমপ্লিকেশন বা কি ধরনের হ্যাঁ, হ্যাঁ, সচেতনতা নেবে সেটা অনেকটা ইনফরমেশন আমাদের সমৃদ্ধ করবে। তাহলে হুম, আপনি হুম, হুম, বলতে থাকুন ডায়াবেটিক পেশেন্টের হ্যাঁ, ওপর। হ্যাঁ, 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 অবশ্যই। হ্যাঁ, এবার যেটা আমি আসছি যে ডায়াবেটিস পেশেন্টদের, কারণ আমাদের ইন্ডিয়াতে, বিশেষ করে ইন্ডিয়াতে বলতে পারেন যে ইন্ডিয়া ইজ এ ফুল অফ ডায়াবেটিক পেশেন্টস। মানে অনেক ইন্ডিয়াতে মানে ডায়াবেটিস ইট বিকাম এপিডেমিক আফটার 2030 2040, মানে প্রচুর ডায়াবেটিক অন্যান্য দেশের তুলনায়। সেক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্ট, এবং ডায়াবেটিস ইজ অলসো আ ভেরি কোমরবিডিটি অফ দ্য কোভিড-19, মানে ডায়াবেটিক পেশেন্ট আরো কশাস থাকতে হবে, কারণ ওনাদের ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে সাধারণ মানুষের থেকে পোস্ট কোভিড কমপ্লিকেশন বা কোভিড এর সময়ও মানে মডারেট টু সিভিয়ার কমপ্লিকেশন হওয়ার চান্স প্রবল। এই জন্য অবশ্যই ওনাদেরকে কশাস থাকতে হবে। এবং ডায়াবেটিক পেশেন্টের যেহেতু সাইটোকাইন স্টর্ম, যেটা 5 ডেজ এর মধ্যে হয়, যার জন্য আমাদের মডারেট টু সিভিয়ার কোভিড হচ্ছে সাইটোকাইন স্টর্মের জন্য। যদি ডায়াবেটিক পেশেন্টের 90% কেসে হয় সাইটোকাইন স্টর্ম, এক্ষেত্রে আমরা স্টেরয়েড আমাদের অপশন নেই। স্টেরয়েড দিলেই আমরা স্টেরয়েড অ্যাপ্লিকেশনের সাহায্যে সাইটোকাইন স্টর্ম আমরা
থেকে রোগীকে বাঁচাতে পারবো। সাইক্লোস্ট্রমে কিন্তু যদি আমরা ট্রিটমেন্ট না করি সেক্ষেত্রে মাল্টি অর্গান ফেলিয়ার হতে পারে এবং পেশেন্টের ডেথ হতে পারে। এই জন্য আমরা স্টেরয়েড অবশ্যই ইউজটা আমরা কনসাসলি করবো। যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টদের মাইল্ড সিমটম হয়েছে, মডারেট টু সিভিয়ার হয়নি, তারা কিন্তু কোনোভাবেই এবং বিশেষ করে 1 to 5 days এর মধ্যে আপনি অবশ্যই কোনোভাবেই স্টেরয়েড ইউজ করবেন না। কারণ স্টেরয়েডেও প্রচুর কমপ্লিকেশন হয়। তো অবশ্যই মডারেট টু সিভিয়ার কোভিড যেটা হচ্ছে, আপনি ব্লাড টেস্ট করেন যেখানে আমরা সিআরপি রেইজড আছে, ডি ডাইমার রেইজড আছে, বা নিউট্রোফিল লিম্ফোসাইট রেশিও রেইজ আছে, এক্ষেত্রে আপনি অবশ্যই তবে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি কোনো একটা হসপিটালে অ্যাডমিট হয়ে অবশ্যই বাড়িতে বসে স্টেরয়েড নেবেন না, বা হসপিটালে গিয়ে আপনি স্টেরয়েড নিন। কারণ অনেকের ক্ষেত্রে মাইল্ড সিমটমে স্টেরয়েড নিচ্ছে এবং সেক্ষেত্রে অনেক গ্রেডের কমপ্লিকেশন দেখা যাচ্ছে, যেটাকে আমরা যেহেতু স্টেরয়েড কি করছে, স্টেরয়েড কিন্তু শরীরের মধ্যে ইমিউনিটি কমিয়ে দেয়, এবং কোভিড ইজ অলরেডি ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, এবং ডায়াবেটিস ইজ অলসো বেসিক্যালি ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন। কারণ ডায়াবেটিস এর পরেও আমাদের মানে শরীরে ইমিউনিটি অবশ্যই কমে যাচ্ছে, এবার ডায়াবেটিস প্লাস কোভিড-19 প্লাস স্টেরয়েড ইউজ, এই তিনটে কারণে আমাদের ইমিউনিটি অনেক কমে যাচ্ছে। এক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টের কনসাস থাকতে হবে, তার সাথে ওনাদেরকে ভিটামিন, মাল্টিভিটামিন যেগুলো আছে তার সাথে এগুলো আপনাদেরকে ক্রমাগত খেয়ে যেতে হবে, তার সাথে সুগার কন্ট্রোল করতে হবে। অবশ্যই সুগার কন্ট্রোল করতে হবে। সুগারের আপনি যে অ্যান্টি ডায়াবেটিক মেডিসিন খাচ্ছেন এটি অবশ্যই করতে হবে আপনি, এবং আপনি যাদের বাড়িতে গ্লুকোমিটার আছে তারা নিয়মিত প্রতি উইকে সুগার চেক করান। কারণ আপনার যদি ম্যাসিভ 400-500 সুগার হয়ে যায়, সেক্ষেত্রে এখন যেটা আমরা ভাবাচ্ছে সেটা মিউকর মাইকোসিস, মানে যেটাকে আমরা কলকাতার ভাষায় বলি ব্ল্যাক ফাঙ্গাস, যেটা ব্ল্যাক ফাঙ্গাস বলাটা ঠিক না, এটা কিন্তু মিউকর মাইকোসিস। মিউকর মাইকোসিস হচ্ছে বেসিক্যালি অন্য পেশেন্ট এমন হয় না অন্য পেশেন্ট হচ্ছে না, তবে ডায়াবেটিক পেশেন্টদের এটি কিন্তু খুব বেশি পরিমাণে হচ্ছে। এবং এই এবার হচ্ছে এই জন্য যারা কোভিড থেকে সেরে উঠছেন, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টরা, অবশ্যই এই মিউকরমাইকোসিসের কি কি সাইন সিমটম এগুলো আপনার জেনে রাখা ভালো, যাতে আমরা একদম তাড়াতাড়ি আপনার নিকটবর্তী হসপিটালে যেতে মিউকরমাইকোসিস আর্লি সিমটম সাথে সাথে আপনারা যাতে হসপিটালে আপনার যেতে পারেন এবং চিকিৎসা করাতে পারেন। কারণ মিউকরমাইকোসিস যদি অ্যাডভান্স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক দেরি হয়ে যাবে। কারণ মিউকরমাইকোসিস প্রথমে নাজাল এবং যে এটি ফাঙ্গাস, জেনারেলি আমাদের মিউকর, অ্যাসপারজিয়া, এগুলো এই ফাঙ্গাস গুলো জেনারেলি আমাদের বাতাসে ভেসে থাকে, যেগুলো এবং যেগুলো সবসময় ভেসে থাকে, এবং এগুলো মানে জবা থেকে পৃথিবী সৃষ্টির জবা থেকেই আছে এবং সবসময় আছে, এগুলি সাধারণ মানুষ এফেক্ট করছে না। এই জন্য মিউকরমাইকোসিস সবার হবে এটা কিন্তু অবশ্যই না। যাদের ইমিউনিটি কম এবং যারা অলরেডি ইমিউনিটি কম তাদের ক্ষেত্রে এবং ডায়াবেটিস এবং আরো ইমিউনো সাপ্রেসিভ পেশেন্ট, বা যারা ক্যান্সারে ভুগছেন, বা যারা অর্গান ট্রান্সফার করেছে, সেসব পেশেন্ট ইমিউনিটি সাপ্রেস আছে, সেক্ষেত্রে মিউকরমাইকোসিস হবার চান্স তাদের ক্ষেত্রে বেশি। এবং এইসব ক্ষেত্রে এই ইমিউনো সাপ্রেসিভ পেশেন্ট গুলো কি হচ্ছে না, এই যে ফাঙ্গাস গুলো আমাদের কিছু করতে পারতো না, তারা অপরচুনিস্টিক হয়ে যাচ্ছে। অপরচুনিস্টিক মানে তারা তারা তারাই মানে কার্যক্ষমতা পেয়ে যাচ্ছে যে এই সুযোগে আমরা অ্যাটাক করতে পারি, কারণ এর ইমিউনিটি নেই, একে আমরা অ্যাটাক করবো। এই কারণেই কিন্তু মিউকরমাইকোসিসটা এইসব পেশেন্টের বেশি হচ্ছে। এবং এই মিউকরমাইকোসিসের আর্লি সাইন হচ্ছে আপনার নাজাল সিমটমস। নাজাল আপনার হঠাৎ করে সাডেন নাজাল ব্লকেজ হয়ে যাচ্ছে এবং নাজাল ডিসচার্জ হচ্ছে বা ব্ল্যাকিশ ডিসচার্জ হতে পারে। তার সাথে আপনার আই সোয়েলিং হচ্ছে, প্রক্টোসিস হচ্ছে, চোখ চোখ ফুলে যাচ্ছে না। এই আর্লি সিমটমে কিন্তু অবশ্যই নিকটবর্তী ডাক্তার অবশ্যই যোগাযোগ করুন, এবং ইএনটি ডাক্তার অবশ্যই ইএনটি ডাক্তারের কাছে যাবেন। এই সিমটম গুলো যদি হয় তাহলে আপনার অবশ্যই উপকার হবে, কারণ এগুলো কিন্তু নোজ থেকে এবং ওরাল মিউকোসা থেকে আইতে ছড়িয়ে যায় এবং আই থেকে ব্রেনে ছড়িয়ে যায়। ব্রেনে কিন্তু ছড়ে গেলে ইরিভার্সিবল কন্ডিশন, এখান থেকে ফিরে যাওয়া অসম্ভব। এই জন্য আর্লি সিমটমস এন্ড সাইন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখনই আপনাদের ন্যাসাল সিমটম গুলো হচ্ছে তখনই আপনারা ডাক্তার বসে যোগাযোগ করুন। খুব ভালো তথ্য আমরা পেলাম। আমরা এই অনুষ্ঠান একদম শেষের দিকে, আমরা একবার দর্শকের দরবারে চলে যাব। আমরা কিছু প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নগুলো আপনার সামনে নিয়ে আসবো। তাদের মধ্যে কিছু কিছু প্রশ্ন আপনাদের কাছে আমি নিয়ে আসছি। আমি প্রথম যে কোশ্চেনটা নিয়ে আসছি অরবিন্দ প্রধান করেছেন। হিমোগ্লোবিন খুব কম বরাবরই কোভিড হয়েছিল, পোস্ট কোভিড হিসেবে সতর্কতা অবলম্বন করতে হবে যদি একটু বলেন। আচ্ছা, হিমোগ্লোবিন কম যাদের আছে তাদের ক্ষেত্রে তারা নিশ্চয়ই আপনি কোনো মেডিকেশনে আছেন অবশ্যই, মানে হিমোগ্লোবিন কম মানে আপনি নিশ্চয়ই আয়রন, ফলিক অ্যাসিড এগুলো আপনি নিচ্ছেন, এবং কোভিড এর পরেও আপনাকে নিয়মিত ব্লাড টেস্ট করাতে হবে এবং দেখতে হবে আপনি হিমোগ্লোবিন কত। হিমোগ্লোবিনের রেঞ্জ জেনারেলি আমাদের মেলদের ক্ষেত্রে আমরা দেখি 13 to 16 গ্রাম পার লিটার, এবং ফিমেলদের ক্ষেত্রে জেনারেলি আমরা মোটামুটি
12 to 15 নর্মাল রেঞ্জ যেতে হতে পারে, এবং এর চেয়ে কম হলে সেটাকে আমরা মেডিকেল ভাষায় অ্যানিমিয়া। এবং এই অ্যানিমিয়ার গ্রেড কিরকম, মানে এটা যদি আপনার 6, অনেকের ক্ষেত্রে 11 থাকছে, কোভিড কোভিড এবং কোভিড ইটসেলফ হওয়ার পরে কিন্তু আমরা অনেকের ক্ষেত্রে ব্লাড কমে যাচ্ছে এবং এটা দেখা যাচ্ছে। এবং এটি গ্রেডের উপর ডিপেন্ড করছে। যেমন দেখুন, আপনার 11 হলে অবশ্যই 11 যেটি হচ্ছে আপনার আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট কন্টিনিউ করুন 1 মাস, তারপরে আবার ব্লাড টেস্ট করান, ব্লাড টেস্ট করে দেখুন কতটা ইমপ্রুভ হয়েছে। আবার যদি আপনার 10 বা 9 নিচে নেমে গেল, বা এক্ষেত্রে আপনাকে এই ওরাল ট্যাবলেটের উপর ডিপেন্ড করা চলবে না, তখন আপনাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। এবং আপনাকে এর সাথে প্রোটিনাস খাবার খেয়ে যেতে হবে। তাছাড়া হেলথ ড্রিঙ্ক, তার সাথে আপনাকে হেলথ ড্রিঙ্কস যেগুলো আছে, যেগুলো প্রোটিনাস এনশিওর টাইপের, গুলো খেয়ে যেতে হবে। এবং মাল্টিভিটামিন কন্টিনিউ করতে হবে, তাছাড়া আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট। এবং 9 নিচে যদি আপনার আপনার হিমোগ্লোবিন নেমে যায়, সেক্ষেত্রে আহ, আপনাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। এই জন্য আপনাকে নিয়মিত মান্থলি কোভিড এর পরে ব্লাড টেস্ট করাতে হবে, হিমোগ্লোবিন অ্যাটলিস্ট 6 মান্থ ব্লাড টেস্ট করাতে হবে আপনাকে। এবার আমরা পরের কোশ্চেনে চলে আসছি। কোভিড হবার 45 দিন পর ভ্যাকসিন নিলে কি কোনো প্রবলেম হবে? আমার মনে হয় এখন নতুন গাইডলাইন্স এসছে যে যার কোভিড হুম পজিটিভ হুম হয়েছে তাদের ক্ষেত্রে 3 মাস, হুম রাইট? তো হুম 3 মাস 90 ডেজ এর মধ্যে ভ্যাকসিন নিতে হবে। কারণ আপনাদের কোভিড হওয়ার পরেই একটা ইমিউনিটি হয়, সেটা সেই ইমিউনিটিটা জেনারেলি 90 ডেজ, 3 to 4 মাস লাস্ট করে, ঠিক আছে? ওর মধ্যে ভ্যাকসিন নিলে আপনার মানে ভ্যাকসিন নিলে কোনো আপনার বেনিফিট পাবেন না। এর থেকে ভালো হচ্ছে 3 মান্থস পরে, গাইডলাইন অনুযায়ী 90 ডেজ এর পরেই আপনি ভ্যাকসিন নিতে পারেন। আর একটা প্রশ্ন করেছে মালা ঘোষ বারুই, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, কিভাবে কন্ট্রোল করা যেতে পারে? মানে একটা জেনারেল কোশ্চেন, ফিজিওলজিক্যাল কোশ্চেন, আপনি যদি একটু অ্যাড্রেস করেন ব্লাড প্রেশার নিয়ে। হ্যাঁ, ব্লাড প্রেশার জেনারেলি, হ্যাঁ, এবার যাতে কোভিডের ক্ষেত্রে, যে কোভিডের পরে ব্লাড প্রেশার যে বেড়ে যাচ্ছে, এটা খুবই রেয়ার কন্ডিশন। জেনারেলি আমরা 1-2 পেশেন্টের ছাড়া জেনারেলি হতে পারে, অবশ্যই হতে পারে, কারণ আমরা কি যে সিমটম হবে কেউ বলতে পারে না, কারোর ব্লাড প্রেশার, কারোর হার্ট রেট বাড়তে পারে অবশ্যই। তবে হাইপার টেনসিভ পেশেন্ট, যে ব্লাড প্রেশার আছে, তাদের ক্ষেত্রে কশাস থাকতে হবে, কারণ হাইপার টেনশন ইজ অলসো কোমরবিডিটি। এই জন্য আপনাদের প্রেশারটাকে নিয়মিত চেক করতে হবে। তাছাড়া অবশ্যই সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট, খাবার নুন, যেটা সবাই জানে নিশ্চয়ই, মানে সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট খেতে হবে। তার সাথে আপনাদের যদি আপনারা পারেন, যারা কোভিড হয়নি, মানে যারা নন কোভিড, তারা রোজ 30 মিনিটস ওয়াক করতে পারেন, হালকা হাঁটাচলা করতে পারেন। এবং 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 এরপরেও আপনারা যদি বেশিরভাগ ক্ষেত্রে এটা কন্ট্রোল হয়ে যায়। এবং এরপরেও যদি দেখেন ব্লাড প্রেশার আপনাদের রেঞ্জ আছে, মানে জেনারেলি আমরা কি বলি না, 120/80 আমাদের নর্মাল, 120/60 আমাদের নর্মাল ব্লাড প্রেশার, যেটা 120/60। এবার এজেড পেশেন্ট যারা আছে 50 ইয়ার্স এর উপর, তাদের যেহেতু আর্টারি বা ভেনগুলো স্ক্লেরোস হয়, সেক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশার আমরা 150 অব্দি নর্মাল ধরি। হ্যাঁ, সেক্ষেত্রে যদি অ্যাভাব হয়ে যায় কারোর ক্ষেত্রে, এগুলো কন্ট্রোল করার পরে যদি দেখা যায় 160 বা তার অ্যাভাব, বা ডায়াস্টলিক প্রেশার বিশেষ করে 90 অ্যাভাব যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের উপযুক্ত ডক্টরের পরামর্শ নিয়ে আপনাদের অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন স্টার্ট করতে হবে। হ্যাঁ, এবং কোভিড এর পরে অ্যাটলিস্ট আপনার 1 থেকে 6 মাস ব্লাড প্রেশার চেক করতে পারেন, অ্যাটলিস্ট 1 উইকলি। আচ্ছা, এই অরবিন্দ, ও সরি, আহ অরবিন্দ প্রধান যে কোশ্চেনটা করেছেন আপনি, কোভ্যাক্সিন কোভিশিল্ডের মধ্যে কোন ভ্যাকসিনটা ভালো, এটা কোনো হ্যাঁ আমরা সেইভাবে আপনাকে বলতে চাই যে কোনো ভ্যাকসিন ভালো এটা বিচার করার হ্যাঁ, সময় আসেনি। কোনো প্রত্যেকটা সম্ভব না। প্রত্যেকটা ভ্যাকসিন যেগুলো এসছে ভ্যাকসিন সমান। এমার্জেন্সি ইউজ, এক্স্যাক্টলি এমার্জেন্সি ইউজ হিসাবে অ্যাপ্রুভাল এসছে, এবং এগুলো কিন্তু ভ্যারিয়েবল। হ্যাঁ, দ্য অবশ্যই। এফিকেসি ভেরিয়েবল যেগুলো এসছে ইন্টারিম ডেটার উপর বেস করে এসছে, এবং সেগুলো কিন্তু ভ্যারি করতে পারে। অতএব এখন কোন যেটা সামনে পাচ্ছেন, যেটা সেটা অ্যাভেলেবল, নেবেন, সেটা নিয়ে নিন, সেটাই হচ্ছে বেস্ট আইডিয়া। সেটাই আচ্ছা, বেস্ট। আরেক এবার আমি একটা কোশ্চেন নিয়ে আসছি। আহ ইবরার আলী বলেছেন, সিপিওডি থাকলে কি ভ্যাকসিন নিতে পারবে? সিপিওডি, আই থিঙ্ক উনি বলতে সিওপিডি, আই থিঙ্ক ক্রনিক সেটাই অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখতে গিয়ে ভুল হ্যাঁ, করেছি। অবশ্যই অবশ্যই ওনারা অবশ্যই ভ্যাকসিন নিতে পারবেন, এক্ষেত্রে কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, এবং অবশ্যই নিতে হবে, কারণ সিওপিডি ইজ আ কোমরবিডিটি। এক্ষেত্রে যদি পেশেন্টের লাং ড্যামেজ হয়, সেক্ষেত্রে কিন্তু সিভিয়ার কন্ডিশন, অবশ্যই আপনাকে ইমিডিয়েটলি ভ্যাকসিন নিতে হবে। কারণ আপনি অলরেডি একটা কোমরবিড পেশেন্ট, মানে আপনাকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। কোনো আচ্ছা, আপনি নিতে পারেন।
নিঃসন্দেহে। দেবাশিস দেবাশিস চক্রবর্তী একটা কোশ্চেন করেছেন, কোভিড থেকে সেরে ওঠার পর কি কোনো টেস্ট মাস্ট? মাস্ট আমার মনে হয় না যে মাস্ট হবে, কারণ যারা খুব অ্যাসিমটোমেটিক বা খুব না, মাইল্ড তাদের হ্যাঁ ক্ষেত্রে তো মানে ব্যাপারটা, হ্যাঁ বলুন। না, এবার ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ যারা মাইল্ডে আছে তাদের ক্ষেত্রে আমি বলবো, কারণ গাইডলাইন অনুযায়ী যে আপনি কোভিড থেকে সেরে ধরুন 17 দিন ছিলেন তো হোম আইসোলেশনে, এরপরে হচ্ছে 7 ডেজ পরে আপনি একবার একবার ব্লাড টেস্টটা করে নিন, কারণ ব্লাড টেস্টে কিছু করছে সিবিসি, সিআরপি আর ডি ডাই, কারণ অনেকে এই তিনটে ব্লাড টেস্ট আপনি 7 ডেজ পর করতে অবশ্যই, মানে এটা গাইডলাইন অনুযায়ী সবাইকে করতে হবে। আর যারা একটু সিভিয়ার কোভিডে ভুগেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড টেস্টটা আপনাকে 7 ডেজ এর পরে মান্থলি মান্থলি আপ টু 6 মান্থলি করাতে হবে, কারণ সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনফ্লামেশন গুলো পারসিস্ট করছে, মানে সিআরপি ইএসআই গুলো রেইজ হচ্ছে, সেক্ষেত্রে পোস্ট কোভিড কমপ্লিকেশন আরো বেড়ে যেতে পারে। হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের এগুলো করাতে হবে। এবং এছাড়া আপনারা যেটা বলছেন আর কি কি টেস্ট করা যেতে পারে, হ্যাঁ ব্লাড টেস্ট, এবং যারা ধরুন খুব বেশি পরিমাণে লাং এর প্রবলেম, লাং স্পেটলেসনেস, তাদের ক্ষেত্রে ভেন্টিলেটরে গেছেন, যারা খুব কোভিড সিভিয়ার কোভিড হয়েছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কোভিড থেকে সেরে ওঠার পরে 2 সপ্তাহ পর মধ্যে আরেকবার আপনারা একটা চেস্ট এক্সরে বা ইন্টাস্টিল থ্রাস্ট করতে পারেন, লাং এর কন্ডিশন কেমন আছে। আর হার্টের কন্ডিশন অনেক সময় যেহেতু পোস্ট কোভিড এর পর অনেক অনেক হার্ট রেটের প্রবলেম হচ্ছে, অনেক ক্ষেত্রে সাডেন কার্ডিয়াক ডেথ হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট বা আপনার সেক্ষেত্রে একটা ইসিজি করাটা আমার মনে হয় একটা পোস্ট কোভিড এর পর ইসিজিটা করে নেওয়া ভালো, সেক্ষেত্রে আপনার সেফ থাকবেন নিজেদের, না আপনার চিন্তা থাকবেন যে আর কি হতে পারে আমাদের, আপনারই সেফ থাকবেন আপনার, সেক্ষেত্রে আমার মনে হয় এটা করে নেওয়া ভালো। মাইল্ডের ক্ষেত্রে অত কিছু করার দরকার নেই, মাইল্ড কোভিড এর ক্ষেত্রে ব্লাড টেস্টটা করে নিন, যদি দেখেন সবকিছু নর্মাল সেক্ষেত্রে আপনাদের আর কিছু করার দরকার নেই। আচ্ছা কি কি ব্লাড টেস্ট করতে হবে, অনুপম দাস? আচ্ছা, ওটা তো হলো। এবার আমরা হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেনে আসি। সব কোশ্চেন আমরা নিতে পারবো না, আমরা হুম, অলরেডি অনেক লেট করে ফেলেছি, অনেক প্রশ্ন এসেছে। আমরা হুম, উত্তরগুলো দেবার চেষ্টা করব আগামী, লিখে উত্তর অবশ্যই। দেওয়ারও চেষ্টা করব। হুম, আহ হুম। চন্দ্রানী লক্ষিত বলেছেন, কোভিড হবার পর আর না কিওর হবার পর 3 মাস হিসেব করব কি করে, কি করব কিভাবে আর কি 3 মাস? কোয়েশ্চেন আমি বুঝতে পারলাম না, কি বলেছেন কোভিড মানে হওয়ার উনি পর না? কোভিড হবার পর না একদম সুস্থ হবার পর 3 মাস, যে একটা হিসাব, যে ভ্যাকসিনের ক্ষেত্রে কোভিড হয়ে গেলে যে 3 মাস পর ভ্যাকসিন নেওয়া হয়, আপনি মনে হয় উনি সেই কোশ্চেনই হ্যাঁ, করছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই, আপনি জবে থেকে কোভিড রিকভারি করলেন মানে 17 ডেজ এর পরে, মানে 17 ডেজ হোম আইসোলেশন, জেনারেলি 14 ডেজ হয়, এখন 14 ডেজ থেকে ধরুন না, 14 ডেজ পরে আপনি রিকভারি করে গেলেন, তো তারপর থেকে আপনি 90 ডেজ ধরবেন, সেই তার থেকে 90 ডেজ অ্যাড করবেন, সেই দিনে আপনি ভ্যাকসিন নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, রূপা মন্ডল একটা কোশ্চেন করেছেন, আমার ডায়াবেটিক আছে, ওষুধ খেয়ে যায়, সুগার ঠিকই আছে, দুটি ভ্যাকসিন নেওয়া হয়েছে, এরপর কোভিড এর ভয় কতটা আছে? দেখুন, রিস্ক ফ্যাক্টর থাকে, রিস্ক ফ্যাক্টর সবসময় ওকে। থাকে। আপনি একটু কোভিড প্রোটোকল যে ফর্মুলাটা হুম, আছে খুব মাস্কিং সাধারণ। স্যানিটাইজেশন। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এগুলোকে হ্যাঁ, হ্যাঁ, এগুলোকে হ্যাঁ। মেনটেন করতে থাকুন। ভ্যাকসিন নিলেও আমাদের চান্স থাকে, এরকম নয় যে চান্স নেই, খুবই সেই তবে চান্সটা খুব। হ্যাঁ, হুম হুম। তবে আপনি ভ্যাকসিন নিলে অনেকটাই মানে প্রিভিলেজ আছেন, মানে যেটা আপনার 90 থেকে 100% সেটা আপনার হয়তো নেমে গেল 5%-এ। হ্যাঁ, 5 থেকে 10, তবে এরকম না যে ভ্যাকসিন নিয়েছি বলে আমি রাস্তায় মাস্ক ছাড়া বেরোবো। মাস্কিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, তার সাথে আপনাদের মাস্কিং, স্যানিটাইজেশন, যেটা আমরা বলেছি যে বেশি লোক জড়ো করবেন না একসাথে, ব্যাস এটাই, এটাই মেনে চলতে হবে যতদিন কোভিড আছে। তবে ভ্যাকসিন নিয়েছেন আপনি অনেকটাই সেফ আছেন। আর ডায়াবেটিসটা কন্ট্রোল করুন অবশ্যই, ডায়াবেটিসের যেগুলো মেডিসিন খাচ্ছেন ওটা আপনি কন্ট্রোল করুন ডক্টরের সাথে পরামর্শ করে, আর সুগারটাকে চেক করান, তাহলেই হবে। আচ্ছা, আশিস মুখার্জি একটা কোশ্চেন করেছেন, স্যার আমার একজন পেশেন্টের করোনা হয়েছিল, থাইরয়েড আছে, রেগুলার থাইরয়েড 25 খায় এবং ব্লাড প্রেশার এত বা হ্যাঁ এত, নিশ্চয়। করোনা কালে কোনো সমস্যা হয়নি, শুধুমাত্র স্বাদগন্ধ গেছিল, ওর কি কোনো পরীক্ষা করাতে হবে? মানে উনি রিকভার করে গেছেন, তো এরপরে উনি পোস্ট কোভিড নিয়ে একটু চিন্তিত। তো পোস্ট কোভিডে আচ্ছা আচ্ছা, পোস্ট কোভিডে এবার হচ্ছে যেগুলো বললাম যে ব্লাড টেস্টে, যেগুলো আমি বলেছি 7 ডেজ, এর সাথে যে থাইরয়েড ছিল, কোভিড আছে অনেক সময় আমরা দেখেছি মাইল্ড, সবার ক্ষেত্রে না, কিন্তু কোনো ক্ষেত্রে থাইরয়েডকে ইনফ্লামেশন করছে, এই জন্য আপনি যদি চান একবার থাইরয়েড প্রোফাইল টেস্টটা করে নিতে পারেন, যে আপনার নিজের ইয়ের জন্য, যে হ্যাঁ আমার থাইরয়েডের ঠিক আছে, মানে কোভিড এর পরে টিএসএইচ, T4, T3, T4 এটা টেস্ট করে করা হয়। এই তিনটে ব্লাড টেস্টের সাথে এগুলো অ্যাড হয়ে যেতে পারে, এগুলো করে নিলে আপনি মানে ইয়ে থাকবে। আর বেসিক্যালি যেগুলো আপনারা অ্যান্টি অনেক থাইরয়েড মেডিসিন। টেলিমেডিসিন
হ্যাঁ, টেলিমেডিসিন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, গভর্নমেন্টের হ্যাঁ, প্ল্যাটফর্ম আছে বিভিন্ন, সেখান থেকেও ওখানে ডাক্তার কনসাল্ট হুম, করে নিয়ে তারপর করছি ডিসিশন নিতে পারেন। তবে পোস্ট এক্স্যাক্টলি, কোভিড আমাদের কমপ্লিকেশন আছে, এবং সেই কারণে যারা সিভিয়ারলি ইনফেক্টেড হয়েছেন তাদেরই এই মুহূর্তে তাদের একটু অবশ্যই বেশি বেশি কেয়ার নেওয়ার প্রয়োজন। যেহেতু আমাদের সাধারণ মানুষদের বহু খরচ, সেই ব্যাপারগুলো তো আমাদের মাথায় রাখতে হয়। হুম হুম যারা হুম মাইল্ড অবশ্যই বা অ্যাসিমটোমেটিক হয়েছেন তারা আহ, তারা তাদের সমস্ত টেস্ট করা এই মুহূর্তে আমার মনে হয় না খুব একটা প্রয়োজন, কিন্তু যারা সিভিয়ারলি ইনফেক্টেড হয়েছেন বা হয়েছিলেন, সুস্থ হয়ে উঠেছিলেন, তাদের ডাক্তারবাবু যেভাবে গাইডেন্স করবেন, অবশ্যই কোনো একজন ডাক্তারবাবুর মাধ্যমেই তাদের প্রেসক্রিপশন নিয়েই কিন্তু আপনারা এই এই জিনিসগুলো করবেন। আজকের আলোচনা আমরা যেটা করলাম সেটা সম্পূর্ণ হচ্ছে একটা হেলথ লিটারেসি। আপনাদের কাছে যে পোস্ট কোভিড কমপ্লিকেশন বিভিন্ন ধরনের কি কি বিষয় আসতে পারে, কি কি ধরনের জিনিস হতে পারে, এবং ডক্টর সায়ন দাশগুপ্ত মানে A to Z, মানে আমি তো কথা বলারই জায়গা পাচ্ছিলাম না বেসিক্যালি, যে উনি A to Z হুম মানে আমাদের শরীরের মানে হুম প্রত্যেকটা অংশ ধরে ধরে উনি বলেছেন কি কি ধরনের হুম সমস্যা আসতে পারে। তো এটা একটা হেলথ হুম লিটারেসি, এরকম নয় যে প্রত্যেকের হুম আসবে, কার কোথায় কি আসবে সেটা আমরা কিন্তু জানি না, এবং সেগুলো সব ভ্যারি করে। হুম সেটাই হচ্ছে আমাদের আমাদের বডি, আমাদের মানুষের যে হুম এই যে সিস্টেম, এটা সবটাই ভ্যারি করে। তো সেই জন্য আমাদের এত ভয় পাওয়ারও কিছু নেই। আমাদের একটা হেলথ লিটারেসির দরকার, কারণ যদি কখনো কোনো কিছু আমাদের মধ্যে এফেক্ট করে যেন আমরা বুঝতে পারি আচ্ছা এটা তাহলে এটা থেকে হতে পারে, তাহলে আমি একটা ডক্টর কনসাল্টিং করে নিই। রাইট, সেটাই হচ্ছে হুম হুম আমাদের ইন্টেলিজেন্স। তাহলে হেলথ লিটারেসি আমাদেরকে ইন্টেলিজেন্স দেবে, এবং তার অনুযায়ী আমরা নির্দিষ্ট সময়ে আমাদের স্বাস্থ্য খেয়াল রাখতে পারবো। এই জন্যই আমাদের হেলথ লিটারেসি। আর থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা প্রোগ্রামটা এবার আমরা হুম শেষ করতে চলেছি। আর ডক্টর সায়ন দাশগুপ্ত, আপনাকে যত মানে হুম, অজস্র ধন্যবাদ। আমাদের আজকের এই প্রোগ্রাম হ্যাঁ বেসিক্যালি নমস্কার, নিউক্লিয়ার হেলথ হ্যাঁ অ্যান্ড হেলথ ইজ ওয়েলথ, এই যৌথ প্ল্যাটফর্মের উদ্যোগে আমাদের এই প্রথম প্রোগ্রাম। তো আমাদের যৌথ প্ল্যাটফর্মের তরফ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের প্রায় 1.5 লক্ষ ফলোয়ার প্যাট্রন, তাদের তরফ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদেরকে এনরিচ করার জন্য, হেলথ লিটারেসি নিয়ে আমাদের সমৃদ্ধ করার জন্য। আবার আমরা আপনাকে রিকোয়েস্ট করব আগামী দিনে আমাদের কাছে অবশ্যই হুম আসবেন, এরকম ভাবে অবশ্যই আমাদের অবশ্যই। সমৃদ্ধ করতে থাকবেন। আপনি যদি কিছু বলার থাকে আমাদেরকে, এবং আমরা তারপরেই আমরা শেষ করব, আপনি যদি কিছু বলতে চান। আমি আমি একজন, যেহেতু আমি একজন আমি মানে অনকোলজি নিয়ে পড়ছি, আমি মানে যেহেতু অনকোলজি রেসিডেন্ট, এবার আমি একটা আমার পক্ষ থেকে আমি ক্যান্সার পেশেন্টদের একটা জিনিস বলতে চাই, যে আমি যেটা দেখছি এবং আমাদের ওপিডি প্র্যাকটিসেও, যে ক্যান্সার পেশেন্ট আগে যেরকম হচ্ছিল আমাদের আউটডোরে, তার থেকে অনেক সংখ্যা কমে যাচ্ছে। মানে যারা আসতে পারছে, লকডাউন হচ্ছে অবশ্যই ক্যান্সার, এবং যারা অনেক দূর থেকে আসেন যারা, তারা ক্ষেত্রে গাড়ি ভাড়া করা, গরিব গরিব মানুষেরা বেশিরভাগ গভর্নমেন্ট হসপিটালে আসছেন, এবং তাদের পক্ষে গভর্নমেন্ট হসপিটালে আসা এবং গাড়ি ভাড়া করা খুবই কষ্টকর, এবং এই জন্য তারা অনেক সময় আসতে পারছেন না। তবে আমাদের একটা, আপনার কাছে যারা ক্যান্সার পেশেন্ট আছেন, তাদেরকে একটাই অনুরোধ, যে আপনারা এই ক্যান্সার জিনিসটাকে, বরং ক্যান্সার কিন্তু থেমে থাকবে না। কোভিড হয়তো ছেড়ে, কোভিড আজ থেকে 2 বছর পরে কোভিড হয়তো চলে যাবে, কিন্তু ক্যান্সার পেশেন্ট যারা আপনারা কেমোথেরাপি রেডিয়েশনে আছেন, যারা এত এত কষ্ট করে আপনার ট্রিটমেন্ট করিয়েছেন আগে, তারা অবশ্যই ফলো আপ ইজ ভেরি মাচ এসেন্সিয়াল আপনাদের কাছে। মানে আপনাদেরকে, আমাদের অনেক ক্যান্সার পেশেন্ট আসতেই হবে আপনাদের, আমাদের কাছে যে করে হোক। আমরা একটু জানি অনেক অসুবিধা হচ্ছে আপনাদের, যে আপনাদের ট্রান্সপোর্ট প্রবলেম হচ্ছে, গাড়ি বন্ধ হয়ে গেছে, বাস বন্ধ হয়ে গেছে, যেখানে আপনারা আসতে পারছেন না। তো তবে যারা পারবেন একটু অবশ্যই আসবেন, কারণ হচ্ছে ক্যান্সার কিন্তু আবার রেখা যদি করে যায় এবং এবং অ্যাডভান্স স্টেজ চলে যায়, সেক্ষেত্রে রিকভারি চান্স খুবই কমে যায়। এই জন্য ক্যান্সার পেশেন্টের অনুরোধ যে আপনারা আপনাদের ফলো আপটা বন্ধ করবেন। আপনার যাদের হয়েছে অবশ্যই আসুন, মানে যে কোনো ভাবে আসুন। এক্স্যাক্টলি, বেসিক্যালি ক্যান্সার যাদের মেটাস্টেটিস স্টেজে থাকে, ব্যাস, ফেজ ব্যাস, জিরো হ্যাঁ বলুন, যারা ফেজ 1 বলুন, ফেজ ফেজ জিরো, টু অনেক বলুন, অনেকের এগুলো ক্ষেত্রে কিন্তু মানে দুর্ভাগ্যজনক তো, আমি যে দেখেছি মানে যারা স্টেজ 1 স্টেজ 2 ছিল, মানে যারা অলরেডি সুস্থ হয়ে গেছিলেন, এই 1 বছর পরে 2020 থেকে 2021 তারা এখন আমাদের কাছে আসছেন, তারা দুর্ভাগ্যবশত স্টেজ 2 থেকে স্টেজ 4 চলে গেছেন। মানে 1 বছর তারা এক্স্যাক্টলি ভেবেছেন যে, এবং এটাই এক্স্যাক্টলি আমি বলতে পারি, কারণ ক্যান্সার। ক্যান্সার কিন্তু থেমে থাকে না। এই পোস্ট কোভিড এর পরে কিন্তু আরো, যেটা আপনাদের একটু ভয়ানক আকারে ধারণ করতে পারে। হ্যাঁ, কিন্তু ক্যান্সার কিন্তু একবার মেটাস্টেসে গেলে লাইফ, কোনোভাবেই আমি লাইফ ফেরাতে পারবো না। এই জন্য আমি আপনাকে তো অনুরোধ করছি যে আমাদের ক্যান্সারটা ট্রিটমেন্ট একটু অপশন আছে, যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট হ্যাঁ করা যায়, সঠিক আছে, সময়ে কেমোথেরাপি অবশ্যই করা যায়, সঠিক থেরাপি রেডিয়েশন রেডিয়েশন, করা যায়, হ্যাঁ সঠিক থেরাপি যদি হরমোনাল থেরাপি করা যায়, উই ক্যান সার্ভাইভ লং। উই ক্যান দ্যাটস ওয়াই সার্ভাইভ, উই নিড উই ক্যান, স্মার্টনেস। ওই ওই জন্য ইয়েস, আমাদের কিন্তু একটু স্মার্ট হতে হবে, এবং এই জন্যই কিন্তু আমাদের হেলথ অবশ্যই লিটারেসি প্রয়োজন। তাই আমাদের এই অবশ্যই। প্ল্যাটফর্মে চোখ রাখুন, আমরা এইভাবে আমাদেরকে সমৃদ্ধ করব। আপনাদেরকেও অশেষ ধন্যবাদ এই সময় দেওয়ার জন্য, এবং আমাদের সঙ্গে থাকার জন্য। সকলে যদি পারেন আমাদের এই পোস্টটা শেয়ার করবেন, তাহলে আমরা সমাজকে অনেক বড় অংশের কাছে পৌঁছাতে পারবো, সমাজকে সমৃদ্ধ করতে পারবো।
লিটারেসি, আমাদের এই হেলথ লিটারেসি এটাকে শেয়ার করে। নমস্কার। ঠিক আছে। নমস্কার নমস্কার। ডাক্তারবাবু। নমস্কার।